ভর দুপুরবেলা টেবিলে এক এক করে খাবারগুলো সাজিয়ে রাখছে ট্রিনা। তাকে সাহায্য করেছে তানিয়া। নাবিলাকে ডাকা হয়েছিল আরসি বলে তার আর খবর নেই। কাজের সময় সে গায়েব হয়ে যায়, আবার কাজ শেষে হলেই হাজির হয়। তৈয়ব উদ্দিন নিজের ছোট ভাই সৈয়দ উদ্দিন এবং তার পরিবারকে দুপুরে খেতে দাওয়াত দিয়েছিলেন। তারা এ বাড়ির 5 তলার এক ফ্ল্যাটে থাকেন। সকাল থেকে তারই স্ত্রী ইন্দিরা রান্নাঘরে সাহায্য করেছে। রান্না শেষ হওয়ার কিছুক্ষণ বাদে সৈয়দ উদ্দিন তার 2 ছেলেকে নিয়ে হাজির হন। নতুন জামাইয়ের জন্য হরেক রকম রান্নাবান্না করেছেন শবনম বেগম। তাকে অবশ্যই নির্দেশনা দিয়েছে তার মা। বিয়ের পরপরই শাশুড়িকে হারান তিনি। শ্বশুরমশাইও গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। তাই তো এখন বাসায় ছোট থেকে বড় আয়োজনে নিজের মাকে ডেকে আনেন। রৌনক এসে চেয়ার টেনে বসে, পাশেই রিশান বসে খাচ্ছে। তৈয়ব উদ্দিন মাছের কাঁটা বেছে প্লেটে দিচ্ছে। রিশান নিজ হাতে তুলে খাচ্ছে। রৌনক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাসায় থাকলে সব সময় মাহি না হয় মা রিশানকে এভাবে মাছ বেছে দেয়। সৈয়দ উদ্দিন এবং তার ছেলেরা বিপরীতে বসে রৌনককে ট্রিনাকে জিজ্ঞেস করে, নানু খাবে না? ওনাকে ডাক দাও, একসাথে খাই। শাশুড়ি আম্মাকেও বসতে বলো। ট্রিনা জবাব দেওয়ার পূর্বেই শবনম বেগম জবাব দেন, না বাবা, তোমরা আগে খাও, এরপর আমরা মা জিয়েরা একসাথে খাবো। ওরা বসুক তাহলে। নাবিলা আর তানিয়ার দিকে ইশারা করে বলে। নাবিলার সাথে সাথে বলে, না দুলা ভাই, আপনি আগে খান, আমরা বোনেরা একসাথে রিল্যাক্সে খাবো। রৌনক আর কিছু বলে না। ট্রিনা প্লেট উল্টে তাতে গরম গরম সাদা পোলাও দিতে নিলে সে বলে, আগে শ্বশুরকে দাও। তৈয়ব উদ্দিন বলেন, তোমাকে দিক না, সমস্যা নেই তো। আগে গুরুজন আপনাকে এবং চাচাকে দিয়ে তারপর আমাকে দিক। পোলাওয়ের বাটি নিয়ে বাবার পাশে এসে দাঁড়ায় ট্রিনা। চামচ দিয়ে পোলাও তুলে বাপ চাচার প্লেটে দেয়। এরপর রৌনকের পাশে 2 চামচ পোলাও দেয়। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মনে হয় ওরা চলে এসেছে। খুলে দে। ট্রিনার কথা মতো তানিয়া যায় দরজা খুলতে। শবনম বেগম ইলিশ মাছ ভাজা নিয়ে জামাইয়ের প্লেটে তুলে দেন। ট্রিনা তার সামনে ছোট ছোট বাটিতে করে তরকারি বেড়ে রাখে। বিষয়টা রৌনকের নজর এড়ায় না। বাসাতে খেতে বসলে তাকে এভাবে দেওয়া হয়, নইলে সে চেয়ে খায় না। যতটুকু দেওয়া হয় ততটুকু খেয়ে উঠে যায়। তাই তার মা বুদ্ধি করে এভাবে তার খাবার আলাদা করে দেয়। এতে রৌনক নিজের মতো করে খেতে পারে। ট্রিনা এসব কী করে জানলো রৌনক নিজেই বুঝে উঠতে পারে না। কিঞ্চিত অবাক সে। বিগ ব্রো, আমাদের রেখে খাচ্ছ? এই জন্য লোকে বলে বিয়ের পর সবাই বদলে যায়। রাহির গলা পেয়ে ফিরে তাকায় সে। সাথে মাহিকেও দেখে যায়। তাদের দেখে রিশান বলে, মাহি, রাহি, এখানে কি চাস? মাহি তার গাল টেনে বলে, তো তুমি আর তোমার ড্যাডি আমাদের ফেলে খাবা? তা হচ্ছে না। চেয়ার টেনে মাহি দপ করে বসে পড়ে। বাহির থেকে এসেছিস, হাত মুখ তো ধুবি নাকি? রৌনকের কথার পিঠে রাহি জবাব দেয়, আমার হাতে গ্লাভস ছিল, এই দেখো খুলে ফেললাম, হাত একদম পরিষ্কার। রাহি নিজের হাত উল্টে পাল্টে দেখায়। রৌনক কিছু না বলে শুধু সরু নজরে তাকায়। রাহি কিছু না বলে চুপচাপ হাত ধুতে চলে যায়। মাহি বলে সে পরে ওদের সাথে খাবে। ট্রিনা কল করে ওদের আসতে বলেছে। শবনম বেগম ওদের না দেখে রাগ করেছিলেন। তাই তো ট্রিনার কল পেয়ে ওরা ছুটে এসেছে। হাত ধুয়ে এসে রাহি খেতে বসে। সে তো সব কিছুর বড় টুকরো খুঁজে বলছে পাতে দিতে। রৌনক খাওয়ার মাঝে ভাইয়ের অবস্থা দেখছে। মনে হচ্ছে রাহি এ বাড়ির নতুন জামাই। এই বাড়ি কেউ ওদের আচরণে বিরক্ত হচ্ছে না, তবে তার লজ্জা লাগছে। ট্রিনা, ওরে হানি দাও। হঠাৎ রিশানের কথায় সকলে বিস্ময়কর দৃষ্টিতে তাকায়।
মাহির জিভে কামড় দিয়ে বলে, রিশান সোনা এইসব বলে না, শুদ্ধ ভাষে কথা বলো। রিশান বলে, ওই মুই তো হানি চাইতাছি, এরকম কইতাছিস কেন? মাহি ট্রিনা পানির গ্লাস দিয়ে বলে, বাবা এটাকে হানি বলে না তো, পানি বলে। তুমি না লক্ষ্মী ছেলে, আমার কথা শুনবে না? রিশান মাথা নাড়িয়ে পানি পান করে। তৃণার নানি শবনমকে ধরে বলে, হাই খোদা, শেষমেশ নোয়াখাইল্লা গো বাড়ি মাইয়া বিয়া দিলি। শবনম বেগম মায়ের হাত চেপে বলে, আম্মা আপনি চুপ থাকেন, রুমে গিয়া বন যান। তৃণার নানি রুমে চলে যায়। শবনম বেগম এগিয়ে এসে মেয়ে জামাইয়ের কিছু লাগবে কিনা সেদিকটা দেখেন। খাওয়া শেষ হলে রৌনককে বলা হয় ট্রেনার রুমে গিয়ে বিশ্রাম নিতে। সে রিশানের খোঁজ করলে দেখে ছেলেটা ট্রেনার বাবার সাথে তার বিছানায় বসে খেলছে। বাড়ির সকল মেয়েরা খেতে বসেছে। ট্রেনার রুমে এলে দেখা যায় কেউ নেই। রাহিকে গেস্ট রুমে। রৌনকের নজর যায় পড়ার টেবিলের দিকে। সে সেদিকে এগিয়ে যায়। পুরো টেবিল ভর্তি মেডিকেলের বই। টেবিলের ওপর একটা ফটো ফ্রেম রাখা। রৌনক শিকার তুলে নেয়। ফটোতে ছোট দুই বাচ্চা মেয়ে, তাদের পিছনে তৈয়বউদ্দিন আর শবনম বেগম। তৈয়বউদ্দিনের কোলে কয়েক মাস এর একটা ছেলে বাচ্চা। বড় মেয়েটা তিন্নি, বুঝতে অসুবিধা হয় না। পাশে পুস্কু, মেয়েটা গোল ফ্রক পরনে দাঁড়িয়ে, যার ছোট ছোট চুল, সেগুলো জুটি করা, চোখে সে কালো রঙের সানগ্লাস পরা। পুস্কু ট্রিনাকে দেখে রৌনকের হাসি পায়। পুস্কু হাসে সে। রৌনক ফটো ফ্রেমটা হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ছবির পুস্কু মেয়েটার চোখে মুখে এরকম নিষ্পাপ চাহনি যা বড় হয়ে গিয়েও পুরোটা হারায়নি। ফ্রেমটা টেবিলে আগের জায়গাতেই রেখে দেয় সে। ঠিক তখনই পেছন থেকে পায়ের শব্দ শোনা যায়। তৃণা রুমে ঢুকতেই থমকে দাঁড়ায়। রৌনককে নিজের পড়ার টেবিলের সামনে দেখে কিঞ্চিত অবাক হয়। রৌনক ঘুরে তাকায়, চোখে সেই চেরা ওই স্থিরতা। দরজা বন্ধ করে তৃণা এগিয়ে আসে। আপনি বিশ্রাম করবেন না? নিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণা কিছু বলার ভাষা খুঁজে পায় না। সে এগিয়ে এসে পড়ার টেবিলের চেয়ারটা একটু সরিয়ে রাখে। বইগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখে। আপনি বইগুলো দেখছিলেন? নিজেই প্রশ্ন করে ফেলে। রৌনক হালকা মাথা নাড়ায়। হ্যাঁ, আমার মনে হয় মেডিকেল লাইফ কঠিন। শুরুতে কঠিন লাগে, তবে অভ্যেস হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা নেমে আসে। জানালা দিয়ে দুপুরের আলো এসে মেঝেতে পড়েছে। রৌনক সেই আলোর দিকে তাকিয়ে বলে, আমাদের বাড়িতে তোমার পড়াশোনার সমস্যা হবে না? তৃণা অবাক হয়ে তাকায়। কেন হবে? রৌনক তার দিকে পুরোপুরি ফিরে তাকায়। পরিবেশ বদলালে অনেক সময় মন বসে না। নতুন মানুষ, নতুন ঘর, সব মিলিয়ে তৃণা এক মুহূর্ত চুপ করে থাকে। তারপর ধীরে বলে, আমি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখেছি। রৌনক তার চোখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখে কমল দৃষ্টি। তবুও যদি কখনো সমস্যা মনে হয় আমাকে জানাবে। তৃণা একটু অবাক হয়ে চোখ তুলে তাকায়। এমন প্রস্তাব সে আশা করেনি। আপনি কেন ভাবছেন এতটা? প্রশ্নটা বেরিয়ে আসে অজান্তেই। রৌনক কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলে, কারণ ওটা এখন তোমার বাড়িও। হুট করে বিয়েটা হইলেও তুমি আমার স্ত্রী। তোমার সকল সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার। কথাটা স্বাভাবিকভাবে বলা হলেও টিনা ভেতরে কোথাও একটা কেঁপে ওঠে। সে চোখ নামিয়ে নেয়। ঠিক তখনই বাইরে থেকে নাবিলার গলা ভেসে আসে, এই টিনা, তোরা কি রুমে মিটিং করছিস নাকি? দরজা খুল, ছাদে যাব। টিনা অপ্রস্তুত হয়ে দরজার দিকে তাকায়। বলে, ওর স্বভাব এমন দুষ্টুমি করা। কিছু মনে করবেন না। ঠোঁটে হালকা হাসি টেনে রৌনক জবাব দেয়, না, মনে করিনি কিছু। টিনা দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খোলার ঠিক আগে রৌনক শান্ত গলায় বলে ওঠে, চিন্তা করো না, সব ধীরে ধীরে সহজ হয়ে যাবে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো ত্রিনা লতা।
দরজার হাত রেখে ট্রিনা থমকে যায়। গাড় ঘুরিয়ে তাকালে লোকটার শান্ত হাসি দেখতে পায়। লোকটার হাসিটা অদ্ভুতভাবে তার বুকের ভেতর কোথাও গেঁথে থাকে। দরজা খুলে ট্রিনা বেরিয়ে যায়। বিকেলবেলা ছাদে সকলে বসে আড্ডা দিচ্ছে। রিশান তমালের সাথে খেলছে। রনক চেয়ারে বসে ছেলেকে দেখছে। পাশে ট্রিনা বসা, মাহি, নাবিলা তানিয়ার সাথে লুডো খেলছে। নাবিলা প্রথমে জিতে যায়। বাকি তিনজনের খেলা চলমান। এর মাঝে ট্রিনা নাবিলাকে বলে, দেখে আয় মায়ের চা বানানো হয়েছে কিনা। নাবিলা বিরক্তি সুরে বলে, তানিয়াকে পাঠা না। না, তুই যাবি। তানিয়া খেলছে দেখছিস না। দূর, ভাল লাগে না। নাবিলা উঠে যায়। জিতেও শান্তি নেই। লিফট দিয়ে দোতলায় আসে। রান্নাঘরে উকি দিলে দেখতে পাই শবনম বেগম একা সেখানে। ফুফু হয়েছে তোমার? এই তো হয়ে এসেছে। আমি সব রেডি করতে করতে একটা কাজ করতো। কি কাজ? রাহি গেস্ট রুমে ঘুমাচ্ছে, ওকে ডেকে দে। সবাই ছাদে আর ছেলেটা একা একা ঘুমাচ্ছে। নাবিলা বলতে নাই, পারবো না। পরক্ষণে গতকালকের ঘটনার ছবির কথা মনে পড়ে। এটাই সুযোগ ছবিখানা ডিলিট করার। যাচ্ছি বলে গেস্ট রুমের দিকে এগোয় সে। পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় রাহি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ফোনটা তার বুকের সাথে এক হাত দিয়ে চেপে ধরা। নাবিলা ভাবে, এই তো সুযোগ কার্য সিদ্ধ করার। পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে দাঁড়ায় নাবিলা। মোবাইলটা রাহির বুকের ওপর এমনভাবে রাখা যেন এটা তার জীবন, তাই কড়া পাহারা দিচ্ছে। নাবিলা ফিসফিস করে বলে, আহাম্মক, ঘুমের মধ্যে ফোন আগড়ে রেখেছে। আস্তে করে ফোনটা টান দিতেই রাহির কপাল কুঁচকে যায়। নাবিলা থমকে যায়। নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। কিছু হয় না। সে আবার সাহস পায়। এবার একটু জোর টান দেয়। ঠিক তখনই রাহি পাশ ফিরে ঘুমের ঘরে বিড়বিড় করে বলে উঠে, মাহি, আমার চার্জারটা নিস না। নাবিলা ঝট করে হাত গুটিয়ে নিয়েছে, বসে পড়ে। এরপর ধীরে ধীরে মাথা তুলে তাকায়। রাহির চোখ বন্ধ। সে চোখ কুণ্ডলি পাকিয়ে তাকিয়ে থাকে। এরপর উঠে দাঁড়ায়। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর মনে মনে বলে, এখন না করলে আর কোনো দিন হবে না। এটারই মক্ষম সুযোগ। আবার এগোয়। ফোনটা কোনো মতে হাতে আসতে বিজয়ের হাসি মুখে ফুটে ওঠে। কিন্তু ঘটে যায় আরেক কাণ্ড। তার কোনো গিয়ে লাগে বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাসে। গ্লাস উল্টে গিয়ে কিছুটা পড়ে পানি সরাসরি রাহির গায়ে। রাহি ছাঁকুনি দিয়ে উঠে বসে। এই কে 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 এর মাঝে হাতের ফোনটা ছিটকে পড়ে যায় বিছানায়। নাবিলা ভয়ে নিজের মুখ দুই হাত দিয়ে চেপে ধরে। রাহি আদো ঘুম আদো জাগা। চোখে তাকিয়ে দেখে নাবিলা তার সামনে দাঁড়িয়ে। মুখে এমন এক্সপ্রেশন যেন ধরা পড়া চোর। তার বুঝতে বাকি নেই কিছু একটা ঘটেছে। আপনি এখানে কি করছেন? নাবিলা সঙ্গে সঙ্গে মাথায় যা আসে বলে ফেলে, আমি আমি আপনার ঘুম ভাঙাতে এসেছি। ফুফু ডাকছে আপনাকে। রাই বুক কুঁচকে তাকায়। সে আরও যোগ করে, ছাদে সবাই আড্ডা দিচ্ছে, আপনি একা একা তাই ডাকতে বলেছে। নাবিলা হাব ভাব দেখে রাহি বুঝে নেয় কিছু একটা গন্ডগোল রয়েছে। সে এদিক ওদিক তাকাতেই খাটের এক কোণায় ফোনটা দেখতে পায়। খপ করে ফোনটা তুলে নেয়। নাবিলা ধরা পড়ার পূর্বেই পালাতে চায়। আপনি তো উঠেই গেছেন, আমি গেলাম। সে পা বাড়াতে নিলেই রাহি তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে পথ আটকায়। ডোক গিলে নাবিলা এক পা পিছিয়ে বলে, কি সমস্যা? রাহি কথার পুনরাবৃত্তি করে বলে, আপনি না বলবেন কি সমস্যা? এটা নিতে এসেছিলেন? ফোনটা দেখিয়ে বলে। নাবিলার সাথে সাথে বলে, মোটেও না। আমাকে কি স্যাঁচরা চোর মনে হয় নাকি? হুম, আপনি একটা আস্ত চুন্নি। ঘুমন্ত মানুষের সুযোগ নিয়ে ফোন চুরি করতে চাইছিলেন। প্রতিবাদের স্বরে নাবিলা বলে, এক্সকিউজ মি, আপনি আমাকে এভাবে অপবাদ দিতে পারেন না। শত হলেও আমার একটা রেপুটেশন তো আছে। ভ্রু উঁচিয়ে রাহি বলে, আচ্ছা, তা
রেপুটেশনটা কি চুরির জন্য? আঙুল উঁচিয়ে নাবিলা কিছু বলতে নেয়, এর মাঝে শবনম বেগমের গলা পায়। তাকে ডাকছে, আপনাকে আমি পরে দেখে নেব। কথাটা বলে দ্রুত রুম হতে বেরিয়ে যায়। রাহি বিড়বিড় করে বলে, চন্নি কোথাকার। রুম থেকে বেরিয়ে নাবিলা দরজার দিকে তাকিয়ে বলে, আহাম্মক একটা। ছবিটা ডিলিট করে তারপরে এর এক উচিত শিক্ষা দেব। না দিতে পারলে আমার নামও নাবিলা না। নাবিলা কই গেলি? এই তো আসছি। রান্নাঘরের দিকে পা বাড়ায়। রাতের বেলায় এক দফা হই হুল্লোড় চলে। মাহি আর রাহিকে আজকে যেতে দেওয়া হয়নি। অবশ্য তারাও আজ ফিরতে চাইছে না। নাবিলা তানিয়াও থেকে গেছে। ঘরভর্তি মানুষ থাকার পুরো ফ্ল্যাট কেমন গম গম করছে। সকলে মিলে কয়েক দফায় লুডো খেলে। রাহি মাঝে এসে অনু খেলার আসর বসায়। রিশানে খেলায় পারদর্শী, সে ট্রেনার হয়ে খেলছে। রনক আর তৈয়বউদ্দিন সোফায় বসা, দুজনে নিজেদের সন্তানকে দেখে চলেছে। তৈয়বউদ্দিন হঠাৎ জিজ্ঞেস করেন, তা রনক, ডিউটিতে কবে ফিরছো? রনক তাকিয়ে জবাব দেয়, এই তো 17 তারিখে। তৈয়বউদ্দিন কিছু একটা ভাবলেন, এরপর বলেন, বর্ডারে তো জীবনযাপন বেশ কষ্টের, তা তুমি পোস্টিংয়ে বিষয়ে বলনি। আসলে আমি নিজ থেকেই বর্ডারে থাকতে চেয়েছি। পরিবার ছেড়ে কিভাবে থাকছো? তাছাড়া তোমার চঞ্চল ছেলেটা তো আমাকে ছাড়া বড় হচ্ছে। তুমি তো ওর শৈশব মিস করে ফেলছো। এক পলক ছেলের দিকে তাকিয়ে চুপ থাকে। সৈয়দউদ্দিন এর মাঝে বলেন, ট্রিনার যখন 2 মাস বয়স তখন আমার কুষ্টিয়াতে পোস্টিং হয়েছিল। বউ বাচ্চা ফেলে কিছুতেই যেতে চাচ্ছিলাম না। 6 মাস সেখানে থাকার পর দরখাস্তের ওপর দরখাস্ত দিয়ে তারপর আবার নিজের পরিবারের কাছে ফিরতে আসি। আমার জীবনের বহু সময় পরিবারের সাথে কাটিয়েছি, কিন্তু সেই 6 মাস আর আমি ফেরত পাইনি। তৈয়বউদ্দিন তার কাঁধে হাত রেখে বলেন, আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। রনক তার দিকে তাকায়, জবাবে কিছু বলে না। কি বুঝেছে একমাত্র সেই জানে। বেশ রাত করে সকলে খেতে বসে। রাতের খাবার শেষ, বাড়িটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। নাবিলা মাহিয়া কর্তৃক তিন্নির কক্ষে ঘুমাবে, তানিয়া ঘুমাবে ট্রিনার নানির সাথে, রাহি ঘুমাচ্ছে গেস্ট রুমে। শবনম বেগম সব গুছিয়ে রেখে একে একে লাইট বন্ধ করেন। রিশান ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। রাহি আর তমালের সাথে খেলতে খেলতে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমায় সে। রনক তাকে কোলে করে রুমে এনেছে। সাবধানে ছেলে বিছানায় শোয়ায় সে। ছেলের হাত পা ঠিক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। বারান্দা থেকে ট্রিনা বলে, বাতি নিভিয়ে শুয়ে পড়ুন। সুইচ চাপতেই বাতি নিভে যায়। ট্রিনা বারান্দায় মেঝেতে বসে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে। তুমি ঘুমাবে না? রনকের প্রশ্নে চোখ তুলে তাকায়। চাঁদের আলোতে লোকটাকে কেমন মায়াবী লাগছে। পরে শুভ, আপনি শুয়ে পড়ুন। বারান্দার দরজা চাপিয়ে রনক এসে তার পাশে বসে। ট্রিনা খানিকটা অবাক হয় বটে, একই বসলেন কেন? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। কেন? আমি তোমার পাশে বসলে তোমার ভালো লাগবে না? উঠে যাব। ট্রিনার সাথে সাথে বলে, আমি এমনটা বলিনি তো। আপনি বসুন। এই তো এক্ষুনি বললে শুতে বলেছি, কারণ আপনি জলদি ঘুমিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেন তাই। রনক তার চোখের দিকে তাকিয়ে বলে, এক রাত একটু দেরিতে ঘুমালে কিছু হবে না। ট্রিনা তাকাতেই দুজনের দৃষ্টি মিলিত হয়। একে অপরের দিকে তাকিয়েই কতক্ষণ তাকিয়েছিল তা যাওয়া জানা, তবে মুহূর্তটা ভাঙে একটা মশার কারণে। মশাটা দুজনের মাঝে এসে বেসুরো গলায় গান গাইতে শুরু করে। রনক 2 হাত তুলে মশাটাকে মারার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। ট্রিনা ফিসলে হাসে। রনক অপরাধ বোধ করে, সামান্য একটা মশাকে সে মারতে পারছে না। থাক, মশাটা চলে গেছে। মশাটা মশকরা করে পালানো, তাই তো মজা নিচ্ছ। রনকের কথা শুনে ট্রিনা ব্রু কুঁচকে বলে, মোটেও না। লোকটা চুপ থাকে।
কয়েক মুহূর্ত কেটে যায়। আকাশের দিকে তাকায়। ট্রিনাও তার দৃশ্য অনুসরণ করে বলে ওঠে, চাঁদটা সুন্দর না? সুন্দর। এক মুহূর্ত পর রৌনক বলে, তোমার সাথে কিছু কথা ছিল। ট্রিনা তাকায়, কিভাবে বলবো বুঝতে পারছি না। বলুন, শুনছি। সব মিলিয়ে 7 দিনের ছুটিতে এসেছিলাম। আজকের রাত কাটলে আর 4 দিন ছুটি থাকবে। তার মধ্যে 3 দিন ছুটি কাটাবো। এর পরের দিনই ফেরত গিয়ে নেক্সট ডেতে সকালবেলা ডিউটিতে জয়েন করতে হবে। কথাগুলো বলে রৌনক তার দিকে তাকায়। ট্রিনা কিছু না বলে চোখ নামিয়ে ফেলে। তার নীরবতা বলে দিচ্ছে অনেক কিছু। আমাকে ক্ষমা করে দিও তৃণলতা, আমি তোমার পাশে থাকতে পারছি না। ট্রিনা কিছুক্ষণ চুপ থাকে। জবাব না পেয়ে রৌনকের ভেতরে অস্বস্তি হয়। কিছু তো বলো, মৃদু স্বরে জবাব দেয়, আপনি যদি কথা দেন সহি সালামত আমাদের কাছে ফিরবেন, তাহলে আর আমার খারাপ লাগবে না। রৌনক হালকা নিঃশ্বাস ফেলে। চাঁদের আলোতে তার চোখে কিছুটা ক্লান্তি, কিছুটা দুশ্চিন্তা ফুটে ওঠে। আমি ঠিক থাকবো, চিন্তা করো না। তুমি শুধু রিশানকে আগলে রেখো, ওকে ভালোবাসো। আর আপনাকে? প্রশ্নটা করে ট্রিনা নিজেও থমকে যায়। এমন প্রশ্ন তার মুখ দিয়ে বেরোবে ভাবেনি সে। রৌনক তাকাতেই ট্রিনা খানিকটা বিচলিত হয়ে নিজের শাড়ির আঁচল হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরে। লোকটা কি বলবে এবার ভাবতেই তার সারা শরীর ঘেমে ওঠে। আমায় ভালোবাসা যায় না তৃণলতা, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নই। ট্রিনার বিচলিত নয়নে বিস্ময়ে ভরে ওঠে। গল্প মেজর শিকদার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।